হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইমার্স মাইন্ড, তোমাদের ফিজিক্যালি ওয়ান স্টপ ডেস্টিনেশন। আর থ্যাংক ইউ সবাইকে। আমরা খুব তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইবারের রাস্তাটা আমরা কমপ্লিট করে ফেলেছি। থ্যাঙ্কস টু অল অফ ইউ গাইস, তোমাদের সাপোর্ট ছাড়াটা তো পসিবলই নয়। আর তার সঙ্গে সঙ্গে আমরা খুব তাড়াতাড়ি 1K দিকে যাচ্ছি। তো তাই জন্য তোমাদের প্রত্যেককে বলা থ্যাংক ইউ এভরিওয়ান। আর তোমরা যারা ভিডিওতে আসো, আমার চ্যানেলে আসো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে চলে তাদেরকে বলা যে প্লিজ এরকম করো না, তোমাদের জন্য খুব ভালো ভালো কন্টেন্ট খুব শিগগিরই আসতে চলেছে। তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো এবং আমরা খুব তাড়াতাড়ি 1K দিকে চলে চলেছি। আর তোমাদের হাত একদম যখন আমরা ধরেছি তখন একদম ছাড়বো না, তোমাদের একদম শুরু থেকে শেষ অবধি কমপ্লিট রাস্তাটা তোমাদেরকে সাপোর্ট আমরা দিয়ে যাবো। তাই জন্য চলো সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা। ফাইন, ওকে। আর আজকে কি করছি, আজকে ক্লাস 11 এর জন্য শুরু করেছি। মাধ্যমিকটা মোটামুটি চলছে, তো তাই জন্য ভাবে না যে এখন ক্লাস 11 এর জন্য ভিডিও বানাতে শুরু করি। তো প্রথমে আমরা থার্মোডাইনামিক্সটা স্টার্ট করছি, ঠিক আছে। তারপরে ধীরে ধীরে এসএইচএম আর ওয়েভস, এসএইচএম আর ওয়েভসের জন্য তোমরা সবাই আমাকে পার্সোনালি বলেছো। তো এসএইচএম আর ওয়েভসটাকে ধীরে ধীরে স্টার্ট করবো খুব তাড়াতাড়ি। তার আগে থার্মোডাইনামিক্স একটা খুব ছোট্ট চ্যাপ্টার, তোমাদের এখানে কয়েকটা জিনিস ডাউট রয়েছে। আমরা পুরো চ্যাপ্টারটাকে খুব ডিটেলসে ডিসকাস করবো, প্লেলিস্ট ভিডিও বানাবো। সেখানে মোটামুটি ছোট ছোট ভিডিও এবং অনেকগুলো এরকম সিমিলার ভিডিও পাবে, যেখানে কি করবো, যেখানে পুরো থার্মোডাইনামিক্সটাকে ইজিলি তুমি ক্লিয়ার করতে পারবে। তোমার যখন পরীক্ষা যখন চলবে, তুমি এই ভিডিওটাকে ইজিলি খুব তাড়াতাড়ি এটাকে ছোট 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 করে দেখে নিতে পারবে। 1.5 1.25 বা 1.5-এ তোমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর তুমি এই যে ভিডিওটা যখন চলতে চলতে এটাকে রানিং নোটস নিতে পারো, অথবা এটাকে তুমি পজ করে তুমি সমস্ত জিনিসপত্র দেখে নিতে পারো। কারণ আজকে যে ফার্স্ট যেটা টপিক শুরু হবে, অবভিয়াসলি বুঝতে পারছো ইন্ট্রোডাকশন আজকে স্টার্ট হচ্ছে। ইন্ট্রোডাকশন কি আছে, থার্মোডাইনামিক্সের প্রচুর কি থাকে, ডেফিনেশনস থাকে, প্রচুর সংজ্ঞা থাকে। তো তোমাদেরকে জানতে হবে যে থার্মোডাইনামিক সিস্টেমটাকে ভালো করে বোঝার জন্য যে ডেফিনেশনসগুলোকে তোমাকে মুখস্থ করতে হবে। তার কারণ থার্মোডাইনামিক্সে যা নাম্বার আসে তার মধ্যে কয়েকটা ডেরিভেশনস থাকে এবং তার মধ্যে অঙ্ক খুব মিনিমাল থাকে, খুব কম অঙ্ক থাকে। বাট মোস্টলি সেখানে কয়েকটা নাম্বার, 1-2 নাম্বার সেখান থেকে দিয়ে দেয়, ডেফিনেশন দিয়ে দেয়। তাহলে চলো স্টার্ট করি আজকের ভিডিওটা। ওকে, তো ফার্স্টই থার্মোডাইনামিক্স পড়ার আগে জানতে হবে থার্মোডাইনামিক্স কি। আচ্ছা, আগের চ্যাপ্টারটা কি ছিল, হিটের চ্যাপ্টার ছিল তোমরা যখন পড়েছিলে। তো হিটের চ্যাপ্টারে কি থাকে, হিটের চ্যাপ্টারে থাকে হচ্ছে যে একটা জায়গা থেকে অন্য জায়গায় হিট কি করে ট্রান্সফার হচ্ছে, কিভাবে একটা জায়গা থেকে হিট অন্য জায়গায় যাচ্ছে, ঠিক আছে। তো সেইটার সঙ্গে থার্মোডাইনামিক্স একটু হালকা ডিফারেন্স রয়েছে। তোমরা যখন ফার্স্ট চ্যাপ্টার পড়েছিলে, মনে করে দেখো, ফার্স্ট চ্যাপ্টার মানে হচ্ছে মোশন ইন 1D, মানে একমাত্রিক গতির প্রথমটা কাইনেমেটিক্স যখন পড়েছিলে, সেখানে দেখবে একটা ছোট ডিফারেন্স ছিল যে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন কাইনেটিক্স অ্যান্ড কাইনেমেটিক্স, ঠিক আছে। তো কাইনেটিক্স কি ছিল আর কাইনেমেটিক্স কি ছিল? কাইনেমেটিক্সে কি ছিল যে বেসিক্যালি একটা অবজেক্ট যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, তো কিভাবে যাচ্ছে সেটা আমরা স্টাডি করেছি, কেন যাচ্ছে সেটা স্টাডি করার দরকার ছিল না। কাইনেমেটিক্সে কি স্টাডি করতাম, যে একটা জায়গা থেকে অবজেক্ট কিভাবে অন্য জায়গায় যাচ্ছে, তো তার কিভাবে যাচ্ছে তো সেটার উপর জোর দেওয়া হতো, নাকি কেন যাচ্ছে। আর কাইনেটিক্স, ঠিক আছে, সেটাতে কি ফোকাস করা হতো, যে কেন যাচ্ছে। কাইনেমেটিক্স কোন পার্টটা পড়ে, মোশন ইন 1D, মোশন ইন 2D, ভেক্টরস এর পার্টটা। আর কাইনেটিক্স মানে কেন যাচ্ছে সেটা আমাদের মোটামুটি পড়তাম কোথায়, লজ অফ মোশনে গিয়ে পড়তাম, ঠিক আছে। তো সেই রকমই হিট আর থার্মোডাইনামিক্স এর ডিফারেন্সটা হচ্ছে এটা। হিটে বেসিক্যালি কি পড়েছিলাম, একটা জায়গা থেকে অন্য জায়গায় হিট ট্রান্সফারের মেথডস গুলো কি কি, এক জায়গা থেকে অন্য জায়গায় হিট যাচ্ছে, ঠিক আছে, কতটা যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কত রকম প্রসেস রয়েছে সেগুলো। কিন্তু থার্মোডাইনামিক্স অ্যাপ্রোচটা কমপ্লিটলি ডিফারেন্ট। থার্মোডাইনামিক্স বেসিক্যালি আমরা কি করি, থার্মোডাইনামিক্সে আমরা যেটা করি সেটা হচ্ছে যে কেন যাচ্ছে, ঠিক আছে, পুরো পারপাসটা কি। থার্মোডাইনামিক্স দেখি যে তার সঙ্গে সঙ্গে আরো কি কি জিনিস রয়েছে যেগুলো পাল্টাচ্ছে। ওকে, এই কমপ্লিট জিনিসটাকে থার্মোডাইনামিক্সে আমরা স্টাডি করি। থার্মোডাইনামিক্স একটা অত্যন্ত কনসেপচুয়াল একটা টপিক এবং খুব ইজি একটা টপিক। তুমি এগুলো পড়তে শুরু করো, খুব তাড়াতাড়ি টপিকটা দেখবে কভার হয়ে যাবে। ওকে, চলো ডেফিনেশনস গুলো দেখে নিই। তাহলে থার্মোডাইনামিক্স বেসিক্যালি কি, থার্মোডাইনামিক্স বেসিক্যালি যেখানে হিটের একটা টপিক, যেখান থেকে হিট এক জায়গা থেকে অন্য জায়গায় কেন যাচ্ছে, কিভাবে যাচ্ছে, তার পুরো খুল্লা চিটটা আমরা নিয়ে থাকি। ওকে, থার্মোডাইনামিক্স দেখো, thermodynamics is the branch of science that deals with the concept of heat and temperature and their interconversion of heat and other forms of energy। তার মানে হিটে আমরা কি পড়েছিলাম, শুধু হিট থেকে হিটে যাচ্ছে, কিন্তু এখানে হিট থেকে আদার ফর্মস অফ এনার্জি সেখানেও ট্রান্সফার হচ্ছে, এখানে ওয়ার্ক ডানের কথা বলা হচ্ছে। তো এইখানে পুরো জিনিসটা খেয়াল রাখতে হবে। এখানে আমি ইংলিশ এবং বাংলা দুটোই দিয়ে দিয়েছি ডেফিনেশন, তোমাদের যে ল্যাঙ্গুয়েজে রানিং নোটস লিখতে সুবিধা হয় তোমরা সেটাকে করতে পারো। আর কি, তাহলে বাংলায় কি বলছে, তাপগতিবিদ্যা হলো বিজ্ঞানের সেই শাখা যেখানে তাপ ও তাপমাত্রার ধারণা এবং অন্যান্য শক্তির রূপান্তর নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবার এই থার্মোডাইনামিক্স যখন আমরা পড়বো, সেক্ষেত্রে থার্মোডাইনামিক্স এর মধ্যে বেসিক্যালি দুটো জিনিস থাকে, একটা হচ্ছে সিস্টেম আর একটা হচ্ছে সারাউন্ডিং, সিস্টেম আর পরিবেশ, ঠিক আছে। তাহলে থার্মোডাইনামিক্স বেসিক্যালি কি থাকে, দুটো জিনিস থাকে, একটা হচ্ছে সিস্টেম, একটা হচ্ছে
সারাউন্ডিং, পরিবেশ, এই দুটো জিনিস নিয়ে থার্মোডাইনামিক্স তৈরি। ঠিক আছে, খুব তাড়াতাড়ি এই ডেফিনেশনগুলো দেখে নেবো যে সিস্টেম কাকে বলে, সারাউন্ডিংস কাকে বলে। সিস্টেম কাকে বলে দেখো, an assembly of very large number of particles having a certain value of pressure, volume and temperature। অসংখ্য কণার সমষ্টি যা নির্দিষ্ট চাপ, আয়তন এবং তাপমাত্রা ধারণ করে তাকে তাপগতিক সিস্টেম বলে। মানে কি, মানে ধরো একটা আমি পিস্টন নিলাম, ঠিক আছে, এই পিস্টনটার মধ্যে কি করলাম, ধরো এইটার মধ্যে রয়েছে এর ঢাকনাটা, আর সেখানে এটা রয়েছে, এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে প্রচুর গ্যাস মলিকিউলস রয়েছে, গ্যাসিয়াস পার্টিকেলস রয়েছে, এটা একটা সিস্টেম। ঠিক, এটার মধ্যে দেখো কতটা প্রেসার, কতটা চাপ, এর কতটা ভলিউম অকুপাই করে রয়েছে, আয়তন, এবং এই পুরো সিস্টেমটা টেম্পারেচার কত, তাপমাত্রা কত, সেইটা কিন্তু ফিক্সড, সেটা কিন্তু কনস্ট্যান্ট, এটা চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, মানে পুরো জিনিসটার একটা স্পেসিফিক ভ্যালু রয়েছে, চেঞ্জ আমরা ডেফিনেটলি করতে পারবো, বাইরে থেকে যদি কিছু না কিছু করি চেঞ্জ করে নেবো, কিন্তু এটা মোটামুটি এইভাবে রয়েছে, এইটাকে বলে হচ্ছে একটা সিস্টেম। আর সারাউন্ডিং কি, এভরিথিং আউটসাইড দ্য সিস্টেম হুইচ হ্যাভ আ ডিরেক্ট এফেক্ট অন দ্য সিস্টেম। সিস্টেমের বাইরে সবকিছু যা সিস্টেমকে সরাসরি প্রভাবিত করতে পারে। যেমন যেমন যদি একটা হিট সোর্স রেখে দিই, ধরো একটা বার্নার রেখে দিলাম, তাহলে কি হয়ে যাবে, টেম্পারেচার চেঞ্জ হবে, ভলিউম চেঞ্জ হবে, প্রেশার চেঞ্জ হবে, সবকিছু চেঞ্জ হতে পারে। তো তাহলে কি ওইগুলো সবকিছু হচ্ছে কি কার মধ্যে পড়ে, সারাউন্ডিং এর মধ্যে। ভেবে দেখো, যদি খুব সিম্পল ভাবে ভাবো, সিস্টেমের বাইরে যা কিছু সবকিছুই সারাউন্ডিং, যেটা ওকে ইম্প্যাক্ট করতে পারে। ঠিক, তাহলে সিস্টেম কি, সারাউন্ডিং কি, বোঝা গেল। আচ্ছা, এবার সিস্টেম কত রকমের হয়, সিস্টেম মোটামুটি 3 রকমের হয়। সিস্টেম মোটামুটি 3 রকমের হয়, একটা হচ্ছে ওপেন সিস্টেম, একটা হচ্ছে ক্লোজড সিস্টেম, একটা আইসোলেটেড সিস্টেম। এটাকে বলে হচ্ছে মুক্ত, বদ্ধ আর নিঃসঙ্গ। নিঃসঙ্গ, যার সঙ্গে কেউ নেই, আইসোলেটেড। ঠিক আছে, এবারে এই জিনিসগুলো বলে কাকে, যেমন ওপেন সিস্টেম কাকে বলে, ক্লোজ সিস্টেম কাকে বলে, আইসোলেটেড সিস্টেম কাকে বলে। যেমন ধরো তুমি এই একটা ঘরের মধ্যে রয়েছে, ঘরের দরজা জানলা সবকিছু খুলে রেখে দিয়েছো, ঠিক আছে, এখানে কি হতে পারে, এখানে বাইরে থেকে হাওয়া আসছে, বাইরে থেকে লোকজন আসছে, বাইরে থেকে আওয়াজ আসছে, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে কি, তার সঙ্গে বাইরে থেকে রোদ্দুরও আসছে, ঠিক আছে, সেটাকে বলবো ওপেন সিস্টেম। তাহলে ওপেন সিস্টেম কাকে বলে, যেখানে মাস বা ভর অ্যান্ড এনার্জি বা শক্তি দুটোই ঢুকে পড়তে পারে, মাসও আসতে পারে, এনার্জিও ঢুকে পড়তে পারে। ঠিক আছে, যেমন এই ঘরটা মনে করো, বাইরে থেকে আওয়াজও আসছে, বাইরে থেকে লোকজন, সবকিছু চলে আসতে পারে, তখন সেটাকে আমি কি বলবো, তখন সেটাকে বলবো ওপেন সিস্টেম। ওপেন, খোলা, সবার জন্য খোলা, মাসের জন্য খোলা, এনার্জির জন্য খোলা। তারপরে কি, ক্লোজড, বদ্ধ। এখানে কি, ক্লোজ মানে হচ্ছে ধরো কোনো জিনিস, ধরো একটা রান্না হচ্ছে, রান্নার হাঁড়িটা তুমি, হাঁড়ির উপরে যেটা দিয়ে ঢাকা দেয় সেটা তুমি ঢাকা দিয়ে দিয়েছো, ঠিক আছে, তাহলে বাইরে থেকে জিনিসপত্র ভিতরে আসতে পারবে, ভিতর থেকে জিনিসপত্র বাইরে যেতে পারবে না, কিন্তু মাস চলাচল করতে পারবে না, এনার্জি চলাচল করতে পারবে, তাই না। মানে ধরো তুমি ওখানে হিট করছো, ভিতরে কিন্তু গরম হচ্ছে, তার মানে ভিতরে এনার্জিটা ভিতরে যাচ্ছে, কিন্তু ওখান থেকে কিন্তু কোনো মাস বাইরে থেকে আসছে না। আশা করি বুঝতে পারলে। ধরো এই ঘরটা যদি আমি পুরোপুরি বন্ধ করে দিই, একদম আইসোলেটেড করে দিই, ঠিক আছে, কিন্তু সেখান থেকে কি হবে, সেখান থেকে কিন্তু মানে বাইরে থেকে কিন্তু মাস আসতে পারছে না, কিন্তু বাইরে থেকে এনার্জি নিশ্চয়ই আসছে, বাইরে থেকে হিট, রেডিয়েশন, আলো সবকিছু চলে আসতে পারবে, সাউন্ড সবকিছু চলে আসতে পারবে। তাহলে ক্লোজ সিস্টেম কাকে বলবো, ক্লোজ সিস্টেম মানে হচ্ছে যে সিস্টেমে মাস চলাচল করতে পারে না, কিন্তু এনার্জি চলাচল করতে পারে। তার মানে এখানে মাস বা ভর চলাচল করতে পারে না, কিন্তু এনার্জি চলাচল করতে পারে, এনার্জি ভিতরে ঢুকে পড়তে পারে, সেটাকে কি বলবো, সেটাকে বলবো হচ্ছে ক্লোজ সিস্টেম। তারপরে বলবো আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম মানে কি, আইসোলেটেড সিস্টেম মানে হচ্ছে একটা এমন সিস্টেম যেখান থেকে না মাস না এনার্জি, দুটো কোনোটাই চলাচল করতে পারে না। ধরো একটা ফ্লাস্ক নিলে তুমি, যে ফ্লাস্কের মধ্যে গরম জল বা দুধ বা কফি, চা, এইসব জিনিসপত্রগুলো রাখা হয়, তোমরা জানো শীতকালে খুব ইউজ করি আমরা। ওখানে কি হয়, ওখানে ভিতর থেকে বাইরে কিন্তু চা বা কফি রাখা যায় না, একবার যখন আমি ওটাকে শক্ত করে
ক্লোজ করে দিই, এঁটে দিই, তারপর কিন্তু দেখো বাইরে থেকে কিন্তু এনার্জি বা মাস কিছু চলাচল করতে পারে না, ঠিক আছে? তখন ওটাকে বলবো আমরা কি? ওটাকে বলবো আমরা আইসোলেটেড সিস্টেম, ঠিক আছে? কারণ ভিতরে জিনিসটা গরম থাকে, তার কারণ বাইরে থেকে ওই হিটটা বাইরে এসকেপ করতে পারে না, বাইরে থেকে হিট ভিতরে আসতে পারে না, তাই জন্য ওটাকে কি বলবো? আইসোলেটেড সিস্টেম। তাহলে আইসোলেটেড সিস্টেম মানে কি? আইসোলেটেড সিস্টেম মানে হচ্ছে না মাস, মাসও না, এনার্জিও না, কেউ চলাচল করতে পারে না, দুজনের জন্যই রাস্তা বন্ধ। সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে আইসোলেটেড সিস্টেম বা নিঃসঙ্গ সিস্টেম, রাইট? আচ্ছা, তাহলে সিস্টেমও বুঝলাম, সারাউন্ডিংও বুঝলাম, সিস্টেম কত রকমের হয় সেটাও মোটামুটি আইডিয়া করতে পারলাম, রাইট? ওকে, এবারে কি করব? এবারে যেটা করব সেটা হচ্ছে থার্মোডাইনামিক ভেরিয়েবল, ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এই ভিডিওটার মধ্যে কি সমস্ত ডেফিনেশন গুলোকে আমরা কভার করব, ঠিক আছে? যাতে পরবর্তীকালে গিয়ে এই জিনিসগুলো সম্বন্ধে যেন একটা প্রপার আইডিয়া থাকে যে কোন জিনিসটার মানে কি। থার্মোডাইনামিক ভেরিয়েবল, দেখো, দ্য ভেরিয়েবলস হুইচ স্টাডি দ্য বিহেভিয়ার অফ আ থার্মোডাইনামিক সিস্টেম আর কল্ড থার্মোডাইনামিক ভেরিয়েবল। যেমন কি পিভিটি, ঠিক আছে? ধরো কোনো একটা জিনিস, একটা থার্মোডাইনামিক সিস্টেমের মধ্যে যে জিনিসটাকে নিয়ে আমরা কথাবার্তা বলি বা যে জিনিসপত্রগুলো চেঞ্জ হতে পারে এবং সেই জিনিসগুলোর ভ্যালু তার উপর নির্ভর করছে সিস্টেমটা স্টেটটা, তার অবস্থাটা, সেটাকে কি বলে? সেটাকে বলে থার্মোডাইনামিক ভেরিয়েবল। দেখো, আর কি যে চলরাশিগুলো তাপীয়, তাপগতীয় সিস্টেমের আচরণ নির্ধারণ করে, মানে তার বিহেভিয়ার, সে এখন কি অবস্থায় রয়েছে, তার প্রেসার এত, তার ভলিউম এত, তার টেম্পারেচার এত, এই যে অবস্থাটা, এই তিনটে চলরাশির যে অবস্থাটা, সেই অবস্থাটাকে খুব ভালো করে বোঝার জন্য আমাদের এই তিনটে ভেরিয়েবলের স্টেটটা জানা দরকার। এই তিনটে স্টেটটা জানলে আমি বেসিক্যালি বুঝতে পারবো যে ভিতরে যে গ্যাসটা রয়েছে সেই গ্যাসটা কি স্টেটে রয়েছে। তো এইগুলোকে বলা হচ্ছে থার্মোডাইনামিক ভেরিয়েবল। পি, ভি আর টি, এই তিনটেকে মোস্টলি আমরা গণ্য করে থাকি। আচ্ছা, এবারে ইকুয়েশন অফ স্টেট, অবস্থার সমীকরণ। অবস্থার সমীকরণ মানে কি? দ্য ম্যাথমেটিক্যাল রিলেশন বিটুইন পি, ভি, টি অফ আ থার্মোডাইনামিক সিস্টেম ইজ কল্ড ইকুয়েশন অফ স্টেট, ঠিক আছে? মানে পি, ভি আর টি তিনটে জিনিস একে অপরের সঙ্গে ঠিক কিভাবে কানেক্টেড সেইটাকে বোঝার জন্য যে ইকুয়েশনটা ব্যবহার করি আমরা, সেই ইকুয়েশনটাকে বলে হচ্ছে ইকুয়েশন অফ স্টেট। পি, ভি, টি এর মধ্যেকার গাণিতিক সম্পর্ককে অবস্থার সমীকরণ বলা হয়। আমরা খুব ভালো করে জানি যে পি, ভি, টির মধ্যে কি রিলেশন? পিভি ইকুয়াল টু এনআরটি, এটা হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আদর্শ গ্যাসের সমীকরণ, আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আইডিয়াল গ্যাস ইকুয়েশন। হ্যাঁ, এবার তোমরা বলতেই পারো যে অ্যাকচুয়ালি আমরা রিয়েল গ্যাস কেন নিচ্ছি না? রিয়েল গ্যাস, দেখো, রিয়েল গ্যাসগুলোকে নিলে এই ইকুয়েশনটা কিন্তু আরো কমপ্লেক্স হয়ে যেত এবং তখন জিনিসপত্রকে স্টাডি করাটা খুব ডিফিকাল্ট হয়ে যেত। আমরা এখানে গ্যাসের বিহেভিয়ার স্টাডি করছি ঠিকই, কিন্তু প্র্যাকটিক্যাল গ্যাসের জন্য না, রিয়েল গ্যাসের জন্য। কারণ মোটামুটি রিয়েল গ্যাস আর প্র্যাকটিক্যাল গ্যাসের মধ্যে খুব ডিফারেন্স হয় না ন্যাচারাল কেসগুলোতে। যখন আমরা থার্মোডাইনামিক্যালি মানে হিট দিলে তার বিহেভিয়ার কিরকম হবে সেই স্টাডিটা যখন করছি, তখন কিন্তু ওই জিনিসগুলো অতটা কাজে লাগে না। এরপরে বলবো হিট এক্সচেঞ্জ, তাপ বিনিময়। সেটা কি? ইন্টারচেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি বিটুইন টু বডিজ উইদাউট এনি এক্সটার্নাল ওয়ার্ক ডান। কোনো বাহ্যিক কাজ না করে দুটি বস্তুর মধ্যে আভ্যন্তরীণ শক্তির বিনিময়, ভেরি ইম্পর্টেন্ট। মানে ধরো একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে হিট ন্যাচারালি যাচ্ছে, ধরো এ থেকে বি, এ একটা অবজেক্ট, সেখান থেকে বি একটা অবজেক্ট, এখানে এটা ধরো হট, এটা ধরো কোল্ড, হট থেকে কোল্ডের মধ্যে ন্যাচারালি হিট ট্রান্সফার হচ্ছে, সেটাকে কি বলে? হিট এক্সচেঞ্জ। হ্যাঁ স্যার, ন্যাচারালি তো ট্রান্সফার হয়, আলাদা করে আর্টিফিশিয়ালি আবার কি হয় না হয়? হিট পাম্প বলে একটা কনসেপ্ট রয়েছে, সেটা থার্মোডাইনামিক্সের শেষের দিকে গিয়ে তখন আমরা বুঝে যাব। হিট পাম্পে বেসিক্যালি কি হয়, ওখানে কাউকে একটা এজেন্ট লাগে যে একটা জায়গায় তাকে হিট এক্সট্রাক্ট করবে, নিয়ে অন্য জায়গায় হিট কাউকে ফরওয়ার্ড করবে, সেটাকে বলে হিট পাম্প, ঠিক আছে? সেখানে কিন্তু ওটা বাইরে থেকে কাজ করতে হয়, একটা জায়গাতে হিটকে আমাকে এক্সট্রাক্ট করতে হয়, ঠিক আছে? যেমন ধরো মনে করো একটা জায়গাতে জল রয়েছে ওপরে, একটা জায়গাতে জল রয়েছে সাইডে, ধরো দুটো একই লেয়ারে রয়েছে, সেখান থেকে ধরো তুমি পাইপ যদি বসিয়ে দাও তাহলে কি জল এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে? যাবে না, একটা পাম্প লাগাতে হয়, ঠিক আছে? তেমনি হিটের জন্য তাই, ওটাকে কি বলে? একটা হিট পাম্প বলে। সে কি করে একটা জায়গা থেকে হিট নিয়ে অন্য জায়গাতে ফরওয়ার্ড করে দেয়। তো হিট পাম্প হচ্ছে এখানে খুব দরকারি। সেখানে কিন্তু আমাদের একটা হিট এক্সচেঞ্জ হয় না, ওখানে হিট ফরওয়ার্ড করা হয়। তাহলে হিট এক্সচেঞ্জ করা কাকে বলে? হিট এক্সচেঞ্জ করা বলে মানে যখন একটা জায়গা থেকে অন্য জায়গায় ন্যাচারালি যখন হিট অন্য জায়গায় অন্য যাচ্ছে, বাইরের কারোর কোনো হেল্প লাগছে না, কোনো এক্সটার্নাল এজেন্ট লাগছে না, সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে তাপ বিনিময় বা হিট এক্সচেঞ্জ।
আই হোপ ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তীকালে যখন আমরা হিট পাম্প পড়বো তখন এই ব্যাপারটা নিয়ে আরো ডিসকাস করব। তাই এই ভিডিওটাতে এই ডেফিনেশনস গুলো খুব ভালো করে পড়বে, কারণ এই জিনিসগুলো খুব কাজে লাগবে পরবর্তীকালে। এবার বলবো সেপারেশন ওয়াল, বিচ্ছিন্ন করার জন্য যে প্রাচীর ব্যবহার করা হয় সেটা কত রকমের হয়। দেখো, প্রাচীর দু রকমের হয়, একটা হচ্ছে অ্যাডিয়াবেটিক আর একটা হচ্ছে ডায়াথার্মিক। ডায়াথার্মিককে কি বলে, কন্ডাক্টিংও বলে বা পরিবাহীও বলে। মানে ধরো দুটো জিনিস রয়েছে, একটু বড় করে আঁকি সুবিধা হবে। দুটো ওয়াল রয়েছে, একটাকে ধরো বলছি আমি ডায়াথার্মিক বলছি, ডায়া ডায়াথার্মিক। ঠিক আছে, এখানে ধরো গ্যাস রয়েছে গ্যাস এ, এখানে ধরো গ্যাস রয়েছে গ্যাস বি, এখানে P1 V1 আর T1, এখানে P2 V2 আর T2। ঠিক আছে, এবারে যদি ডায়াথার্মিক থাকে, ঠিক আছে, ডায়াথার্মিক বা কন্ডাক্টিং বা যদি পরিবাহী থাকে, দেখো কন্ডাক্টিং নাম শুনেই বুঝতে পারছো কি হবে, একটা জায়গা থেকে অন্য জায়গায় হিট যাবে, তার মানে এই ওয়ালটা কি করে, হিট ট্রান্সফার করবে। মানে এটা ধরো যদি T1 যদি গ্রেটার দেন যদি T2 হয়, তাহলে এই সাইড থেকে এই সাইডে হিট ন্যাচারালি ফ্লো করবে। বুঝলে, এই সাইড থেকে এই সাইডে হিট ন্যাচারালি ফ্লো করবে। কেন? কারণ মাঝখানে যে পর্দাটা ইউজ করা হয়েছে, মাঝখানে যে ওয়ালটা ইউজ করা হয়েছে, সেই ওয়ালটার বক্তব্যটা কি, সেই ওয়ালটা হচ্ছে ডায়াথার্মিক, সে কন্ডাক্ট করে, ঠিক আছে, আটকায় না। ধরো কোনো যদি একটা মেটালের দিয়ে তৈরি বা ধরো অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি বা কপার দিয়ে তৈরি একটা ওয়াল তৈরি করা হলো, তাহলে কি সে অবভিয়াসলি এই জায়গা থেকে অন্য জায়গায় হিটকে খুব ইজিলি ট্রান্সফার করতে পারবে। ঠিক আছে, আর তারপরে পরেরটা কি, অ্যাডায়াবেটিক। অ্যাডায়াবেটিক মানে কি, অন্য কালি দিয়ে করি। অ্যাডায়াবেটিক রয়েছে, এখানে এটা গ্যাস এ, এখানে গ্যাস বি, এখানে এর থার্মোডাইনামিক ভেরিয়েবল গুলোর অবস্থা P1 V1 T1, এখানে হচ্ছে P2 V2 T2। তাহলে মাঝখানে যদি অ্যাডিয়াবেটিক ওয়াল থাকে, অ্যাডিয়াবেটিক ওয়াল মানে কি, দেখো হিট ফ্লো ডাজন্ট অকার, হিট ফ্লো হয় না। ইনসুলেটিং ওয়াল, ইনসুলেট করা মানে কি, ইনসুলেট মানে হচ্ছে আটকে দেওয়া, একটা জায়গাতে জমিয়ে দেওয়া, ঠিক আছে, আলাদা করে দেওয়া। তো যদি আমি মাঝখানটাতে যদি রাখি ডায়াবেটিক, যদি এই অ্যাডায়াবেটিক যদি রাখি আমি, ঠিক আছে, বা ইনসুলেটিং ওয়াল যদি রাখি, তাহলে এখানে আর এখানে টেম্পারেচার যতই ডিফারেন্ট হোক না কেন, এদের মধ্যে কিন্তু কোনো হিট ফ্লো হবে না। তাহলে বুঝলে যে এই দুটো, এইগুলো কিন্তু পরবর্তীকালে খুব কাজে লাগবে। এইগুলো কোথায় কাজে লাগবে, যখন আমরা থার্মোডাইনামিক প্রসেস নিয়ে ডিসকাস করবো, আইসোথার্মাল প্রসেস কাকে বলে, অ্যাডিয়াবেটিক প্রসেস কাকে বলে, সেখানে এই ওয়ালস গুলো বা এই সেপারেশনস গুলো কিন্তু সেখানে খুব কাজে লাগবে। তাই এগুলোর মানেটা কি, সেই ডেফিনেশনটা কি, সেই জিনিসগুলোকে খুব ভালো করে জেনে নাও। দেখো, অ্যাডিয়াবেটিক মানে হচ্ছে হিট ফ্লো হবে না, ডায়াথার্মিক বা কন্ডাক্টিং মানে হচ্ছে হিট ফ্লো হবে। সিম্পল বেসিক জিনিস, ঠিক আছে, এখানে আর কোনো রকমের কোনো কমপ্লেক্সিটি নেই, জাস্ট এই জিনিসটা জানলেই হয়ে যাবে। দুটো ডায়াগ্রামটাও পরিষ্কার, এই দিক থেকে এই দিকে হিট ফ্লো হবে না, সিম্পলি হিট ফ্লো হবে না, রাইট? ওকে, আবার কি দেখবো, থার্মাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, থার্মাল ইকুইলিব্রিয়াম মানে কি, থার্মাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে, দেখো আমরা যখন হিট চ্যাপ্টারটা পড়েছিলাম, হিট চ্যাপ্টারটাকে ভালো করে মনে করে দেখো কি পড়েছিলাম। হিট চ্যাপ্টারটাতে পড়েছিলাম যে থার্মাল ইকুইলিব্রিয়াম কাকে বলে। ধরো একটা অবজেক্টকে আর একটা অবজেক্টকে দুটোকে পাশাপাশি আমি ঠেকিয়ে রাখলাম, তো গরম অবজেক্ট থেকে ঠান্ডা অবজেক্টে হিটটা ফ্লো করবে, রাইট? হট বডি থেকে কোল্ড বডির মধ্যে হিটটা ফ্লো করবে। কতক্ষণ অবধি ফ্লো করবে, যতক্ষণ দুজনের মধ্যে টেম্পারেচারটা সেম না চলে আসে, সেটাকে বলতাম যে থার্মাল ইকুইলিব্রিয়াম। দেখো এখানে কি বলেছে, টু সিস্টেমস আর সেড টু বি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ ইচ আদার ইফ দে হ্যাভ দি সেম টেম্পারেচার। দুটি সিস্টেমের তাপমাত্রা, যদি দুটি সিস্টেমের তাপমাত্রা সমান হয়, তাহলে তাদের তাপগত সাম্যাবস্থায় আছে বলা যায়। তার মানে কি, দুটো অবজেক্টকে আমি ঠেকিয়েছিলাম, তখন তাদের মধ্যে হিট এক্সচেঞ্জ হয়ে দুটো সেম টেম্পারেচার চলে এসেছিল, এখনো তাপ দেবেও না, এখনো হিট নেবেও না, একদম ওই অবস্থাটা যে দেবো না নেবো না এই সিচুয়েশন, সেটাকে আমরা বলছিলাম যে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বা থার্মাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, সেখানে বেসিক্যালি কোন ভেরিয়েবল জোর দিয়েছিলাম, সেখানে জোর দিয়েছিলাম হচ্ছে শুধুমাত্র টেম্পারেচারের উপরে, যেন ওর কাছে একাই পাওয়ার রয়েছে পুরো থার্মাল ইকুইলিব্রিয়ামটাকে এক্সপ্লেন করার। কিন্তু বেসিক্যালি ওইখানে বেসিক্যালি কাদের জন্য পড়েছিলাম, ওখানে সলিড আর লিকুইডের জন্য পড়েছিলাম।
ঠিক আছে, কিন্তু এখানে বেসিক্যালি থার্মোডাইনামিক্স আমি কাদের জন্য পড়ছি, থার্মোডাইনামিক্স শুধুমাত্র পড়ছি গ্যাসের জন্য। এখানে গ্যাসের বিহেভিয়ার ডিসকাস করব। আর তোমরা খুব ভালো করে জানো যে গ্যাসের বিহেভিয়ার যদি স্টাডি করতে হয়, টেম্পারেচারের সঙ্গে প্রেসার আর ভলিউম দুটোই খুব দরকারি, দুটোই কিন্তু লিঙ্কড। তাই জন্য এখানে যখন আমি থার্মাল ইকুইলিব্রিয়াম যখন স্টাডি করব, সেখানে কি দেখব, সেখানে দেখব হচ্ছে a system is said to be in state of thermodynamic equilibrium if the microscopic variables describing the thermal state of the system don't change with time. Microscopic variable মানে কি? Microscopic variable মানে হচ্ছে সেই ওগুলোই P, V, T, এগুলোই হচ্ছে মাইক্রোস্কোপিক ভেরিয়েবলস। ঠিক আছে, যদি কোনো সিস্টেমের তাপগতিবিদ্যাগত অবস্থা বর্ণনা করা ক্ষুদ্রাতি ক্ষুদ্র চলরাশি মাইক্রোস্কোপিক ভেরিয়েবলস গুলি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত না হয়, তখন তাকে বলা হয় যে চাপীয় সাম্যাবস্থায় রয়েছে। মানে মানে কি, এখানে ধরো একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটার কি আছে, ধরো মনে করো আগে প্রেসার ছিল P1, পরে প্রেসার হয়েছে এই আর ধরো ভলিউম ছিল V, আর ধরো টেম্পারেচার হচ্ছে T। তো কিছুক্ষণ চলে যাওয়ার পরও প্রেসারটা, তার ভলিউমটা, তার টেম্পারেচারটা কিছুই পাল্টালো না, তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো যে তারা কি রয়েছে, তারা থার্মাল ইকুইলিব্রিয়ামের মধ্যে রয়েছে। আগে কি, আগের যে ডেফিনেশনটা ছিল সেটা কিন্তু সলিড লিকুইডের জন্য ছিল, এখন আমার থার্মোডাইনামিক্স এর মধ্যে কি একদম হিটের ভিতরে চলে গেছি। ঠিক আছে, একদম মাইক্রোস্কোপিক লেভেলে চলে গেছি, একদম অ্যাটমিক লেভেলে চলে গেছি, সেখান থেকে বেসিক্যালি পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছি। সেই জায়গাতে গিয়ে কিন্তু প্রেসার ভলিউমকে সবকটাকে কিন্তু ইকুয়াল ভ্যালু দিতে হবে। মেন ক্রাইটেরিয়াটা সবসময় টেম্পারেচার, কিন্তু প্রেসার আর ভলিউম এই দুটোর ইনভলভমেন্টটা কিন্তু খুব দরকার, রাইট? ওকে, তাহলে আমরা থার্মাল ইকুইলিব্রিয়ামটা সম্বন্ধে খুব ভালো করে বুঝে গেলাম। এবার থার্মাল ইকুইলিব্রিয়ামটা পড়ার পরে আমরা থার্মোডাইনামিক্সের ল গুলোতে চলে যাব। সেখানে বেসিক্যালি কি নিয়ে কথা বলা হয়েছে, সেখানে কথা বলা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম নিয়ে, থার্মাল ইকুইলিব্রিয়ামের অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলা হয়েছে। ওকে, তাহলে কি আছে, তাহলে এইটাকে এই দিকে ফরওয়ার্ড করি, তাহলে এখান থেকে চেঞ্জ করতে সুবিধা হবে। আচ্ছা, এবারে দেখো জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। ঠিক, তোমরা ভাবতে পারো যে জিরোথ লটা কি। ঠিক আছে, তোমরা শুনে থাকতে পারো ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এরকম তো হয়। জিরোথ ল কি? দেখো, থার্মোডাইনামিক্স এর যে দুখানা বড় বড় ল রয়েছে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এই দুটো যখন প্রচন্ড রকমের পপুলার হয়ে গেছিল, মার্কেটে সবাই যখন ওটাকে অ্যাকনোলেজ করেছিল যে হ্যাঁ এটা ফার্স্ট ল, এটাকে সেকেন্ড ল, তখন আরো একটা বেসিক জায়গা চলে এলো, যে সেটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম। সেটার ডেফিনেশনটা চেঞ্জ হয়ে গেল। তখন ওই ডেফিনেশনটাকে মাথায় রেখে একটা নতুন চলে এলো, একটা কেস চলে এলো। সেই কেসটাকে স্টাডি করতে গিয়ে দেখা গেল যে এই একটা নতুন একটা ল তৈরি করা হলো। আর সেই লটা এত বেসিক যে ফার্স্ট ল সেকেন্ড ল পড়ার আগে তোমাকে এই লটা পড়ে যেতে হবে। সেগুলোর নাম অলরেডি ফার্স্ট ল সেকেন্ড ল তো হয়েই গেছিল, ওটাকে চেঞ্জ করে সেকেন্ড ল থার্ড ল না করে আমরা কি করলাম, এই লটাকে বললাম জিরোথ ল, যাতে ফার্স্ট ল আর সেকেন্ড ল তার নামটা যেন চেঞ্জ না করে, লোকজনকে কনফিউজ না করে, ওটাকে ওর মতন রাখতে দিই, আর এইটার নাম রেখে দিই জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। ক্লিয়ার? ওকে, দেখো জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে। It states that if two systems A and B are separately in thermal equilibrium with a third system C, then A and B are also in thermal equilibrium with each other. বাংলাতে কি বলি, এটি বলে যে দুটি সিস্টেম A এবং B আলাদাভাবে একটি তৃতীয় সিস্টেম C এর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তবে A ও B পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। ওরে বাবা, মানেটা তো বুঝতে পারছি না, দেখি বোঝার চেষ্টা করি। ধরো মনে করো যে একটা আমি তিনটে অবজেক্ট একটা সিস্টেম ড্র করলাম, মাঝখানে আমি আলাদা আলাদা একটা কাজ করলাম কি, এই মাঝখানটাতে আমি এইটাতে এরকম গ্রিন 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 একটা ওয়াল চাপিয়ে দিলাম, আর এইখানটাতে আমি চাপিয়ে দিলাম একখানা, যত কালারফুল করা যায়। তোমরা বলো যে হ্যাঁ কেমিস্ট্রিতেই যত রং, ফিজিক্সে আর রং কোথায়, আর রং তো কোথাও নেই। ব্লু ওয়ালটা আঁকলাম। ব্লু ওয়ালটা বেসিক্যালি কি ডিনোট করছে, এই মাঝখানে ওয়ালটা কি হচ্ছে, অ্যাডায়াবেটিক। অ্যাডায়াবেটিক, ঠিক আছে। আর গ্রিন ওয়ালটা কি ডিনোট করছে, গ্রিন ওয়ালটা ডিনোট করছে, গ্রিন ওয়ালটা ডিনোট করছে কন্ডাক্টিং বা কন্ডাক্টিং লিখলাম, চলো
কন্ডাক্টিং বা ডায়াথার্মাল বলতে পারো। খুব ভালো কথা। ভালো কথা কি? ভালো কথা হচ্ছে এ, বি আর সি। ঠিক আছে, তাহলে মোটামুটি ডায়াগ্রামটা বুঝতে পারলে। দেখো এ আর সি, তার মধ্যে কি রয়েছে? তার মধ্যে রয়েছে একটা ডায়াথার্মাল বা কন্ডাক্টিং ওয়াল রয়েছে। আর বি আর সি, তার মধ্যেও রয়েছে কি? একটা ডায়াথার্মাল বা কন্ডাক্টিং ওয়াল রয়েছে। কিন্তু এ আর বি এর মধ্যে কি রয়েছে? অ্যাডিয়াবেটিক রয়েছে। তার মানে এ থেকে বি এর মধ্যে কিন্তু কোনো হিট ফ্লো হচ্ছে না, কিন্তু এ থেকে সি, বি থেকে সি দুটোর মধ্যে কিন্তু মিউচুয়ালি দুদিক থেকে কিন্তু হিট ফ্লো হচ্ছে। ধরো তোমাদের কি হয়েছে, ধরো তোমার সঙ্গে ধরো তোমার কোনো বন্ধু ঝগড়া হয়েছে, ঠিক আছে, তুমি তার সাথে কথাবার্তা বলছো না, কিন্তু তার মাঝখানে আরেকটা বন্ধু চললো, তুমি তাকে বললে এই জানিস কালকে ক্লাসে কি হয়েছে, ও কালকে ওর দিকে এই কথা বলে, সে তখন ওকে গিয়ে বল এই জানিস তুই কালকে কি হয়েছে ক্লাসে এই কথাবার্তা বলে হয়েছে। তাহলে কি হলো? তোমাদের মধ্যে কোনো কথাবার্তা নেই, ঠিক আছে, কিন্তু তোমার কথাটা ওর কাছে চলে গেল ভায়া কার মধ্যে? অন্য কোনো বন্ধুর মাধ্যমে, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল? তুমি আরও দুজনের কাছে কিন্তু একই খবরটা পৌঁছেছে, ভায়া কি থার্ড একটা বন্ধুর জন্য। এটা ক্লাসে তো হয়েই থাকে, এইসবের জন্য উল্টো পাল্টা কোনো না কোনো কারণের জন্য হয়েই থাকে, তোমরা জানো এগুলো। তো সেই রকম ভাবে ওই জিনিসটাকে বেসিক্যালি বলে হচ্ছে জিরোথ ল। মানে ধরো এর সাথে বি এর কথাবার্তা নেই, এর সাথে বি এর মধ্যে কি রয়েছে? অ্যাডিয়াবেটিক রয়েছে, এদের মধ্যে কোনো হিট এক্সচেঞ্জ হচ্ছে না, কিন্তু কি হচ্ছে? এদের মধ্যে এদের মধ্যে কে ঢুকে? সি ঢুকে গেছে। সি, এ এর সাথে সি আর বি এর সাথে সি, এরকম অনেক বন্ধু বান্ধব থাকে, দেখবে যে এর সাথে কথাবার্তা বলো, ওর সাথে কথা বলো, কারোর কোনো শত্রু নেই, কারোর কোনো বন্ধু নেই, ও সবার মধ্যে রয়েছে, ঠিক আছে, ও এখানেও যাচ্ছে ওখানেও যাচ্ছে, সব গ্রুপের মধ্যে রয়েছে। সি হচ্ছে সেই রকম টাইপের একটা সিস্টেম। দেখো ও এর সাথেও থার্মাল ইকুইলিব্রিয়াম রেখে দিয়েছে, কেন? এখানে এখানে হিট এক্সচেঞ্জ হচ্ছে। আর দেখো কি হয়েছে? বি এর সাথেও রেখে দিয়েছে, বি এর সাথে সিও হিট এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল? এ এর সাথে সি আর সি এর সাথে বি, দুজনের মধ্যে হিট এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে দেখো এ আর বি এর মধ্যে কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়াম পৌঁছে গেছে, কেন? কারণ এ এর যা টেম্পারেচার সি এর তাই টেম্পারেচার, সি এর যা টেম্পারেচার বি এর তাই টেম্পারেচার, কেন? কারণ দুজনে একই সি এর সাথে কানেক্টেড, দুজনের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়ে গেছে। তাহলে এ আর বি একে অপরের সাথে কন্ট্যাক্টে না থাকা সত্ত্বেও থার্মাল ইকুইলিব্রিয়ামে কিন্তু পৌঁছে গেছে। এটাই বলে হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। সিম্পল। দেখো প্র্যাকটিক্যাল এক্সাম্পল যত ভাববে তত দেখবে জিনিসপত্র কনসেপ্টটা খুব ক্লিয়ার হবে। এই যে স্টেটমেন্টগুলো তোমাকে এইরকম এক্স্যাক্টলি লিখতে হবে তার কোনো মানে নেই, বাট তুমি যদি কনসেপ্টটা ঠিক লিখে রাইট কিওয়ার্ডস গুলোকে লিখে যদি এটাকে মোটামুটি বুঝিয়ে দিতে পারো, তাহলে দেখবে যে এই জিনিসগুলোকে বোঝা কিন্তু একেবারেই কঠিন নয়, ঠিক আছে। তাহলে কি দেখলে? জিরোথ ল অফ থার্মোডাইনামিক্সে কি দেখলাম আমরা? ইট স্টেটস দ্যাট টু সিস্টেম এ এন্ড বি, এইবার এটাকে পড়ে দেখো, দেখবে ইজি লাগবে। এ এন্ড বি আর সেপারেটলি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ আ থার্ড সিস্টেম সি। এ আর বি দুজনেই আলাদাভাবে সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামের মধ্যে রয়েছে। দেন এ অ্যান্ড বি আর অলসো ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ ইচ আদার। তাহলে এ আর বি কিন্তু একটা থার্মাল ইকুইলিব্রিয়ামের মধ্যে রয়েছে, অলদো দে আর নট ইন কন্ট্যাক্ট, দে আর নট ইন টাচ। বুঝলে? ক্লিয়ার হয়ে গেল? ওকে। তারপরে কি? কনসেপ্ট অফ টেম্পারেচার ফ্রম জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। এই রে, এতদিন ধরে আমরা যে টেম্পারেচারকে ভাবতাম, সেই টেম্পারেচারের এখন কনসেপ্টই চেঞ্জ হয়ে গেল। আগে আমরা টেম্পারেচারকে কি ভাবতাম? আগে আমরা টেম্পারেচার মানে লিখতাম টেম্পারেচার, আমরা কি লিখতাম? ডিগ্রি অফ হটনেস অর কোল্ডনেস, বা তাপীয় অবস্থা। যে কোনো অবজেক্ট কতটা গরম বা কতটা ঠান্ডা সেইটা বোঝানোর জন্য যে ইন্ডিকেটর রয়েছে সেটাকে আমরা বলতাম যে টেম্পারেচার বা তাপমাত্রা। তার সঙ্গে সঙ্গে এইবার কি জানতে পাচ্ছি? দেখো নতুন কনসেপ্ট অনুযায়ী আমরা কি জানতে পাচ্ছি? যে টেম্পারেচার ইজ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ হ্যাজ দি সেম ভ্যালু ফর অল সিস্টেমস ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। মানে কি? দুটো সিস্টেম যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে তার মধ্যে যে কোয়ান্টিটিটা সেম থাকবে সেটা টেম্পারেচার। মানে আগে টেম্পারেচার এসছে পরে ইকুইলিব্রিয়াম এসছে তা নয়, আগে ইকুইলিব্রিয়াম এসছে তারপরে টেম্পারেচার এসছে। যদি দুটো সিস্টেম তারা যদি ইকুইলিব্রিয়ামে থাকে ডেফিনেটলি তাদের মধ্যে যে কোয়ান্টিটিটা সেম হবেই হবে, সেটা হলো টেম্পারেচার। দেখো তাপমাত্রা একটি এমন ভৌত রাশি যা তাপীয় সমাবস্থায় সমস্ত সিস্টেমদের জন্য সমান মান ধারণ করে, ঠিক আছে।
যেমন এ বি সি এর যা টেম্পারেচার, সি এর তা টেম্পারেচার সেম সেম, তার মানে টেম্পারেচার অফ এ ইকুয়াল টু টেম্পারেচার অফ সি। তাহলে এদিকে টেম্পারেচার অফ বি ইকুয়াল টু টেম্পারেচার অফ সি। তাহলে এই দুটোকে কম্পেয়ার করলে বুঝতে পারছি টেম্পারেচার অফ এ ইকুয়াল টু টেম্পারেচার অফ বি। তার মানে একটা সিস্টেমের মধ্যে কি, একটা সিস্টেমের মধ্যে যদি তারা থার্মাল ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকে, তাহলে যে কোয়ান্টিটিটা সমান থাকবে সেটাকে বলে হচ্ছে টেম্পারেচার, রাইট? দেখো বুঝলে, খেলার কেমন পাল্টে গেল, এখন ও আগে, এখন এ পরে চলে গেল। আচ্ছা, তাহলে থার্মোডাইনামিক্স এর এইটুকুই ছিল। বাকিটা পরের ভিডিওতে দেবো, এই ভিডিওগুলো খুব একটা লম্বা করবো না, ঠিক আছে? তাহলে তোমরা জানিও তোমাদের মতামত, এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে তাহলে ভিডিওর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। যদি আরো ভালো লেগে থাকে চ্যানেলটা সবার সাথে শেয়ার করো, লাইক করো, তোমাদের যা মতামত রয়েছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। ততদিন অবধি পড়াশোনা করতে থাকো। কিপ এমিং, কিপ লাভিং।